বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বিসমার্ক, অটো ফন বিসমার্ক এবং জার্মানির ঐক্য আন্দোলন নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1862-তে অটো ফন বিসমার্ককে প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম তার প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছিলেন। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যের প্রস্তুতি সেই সময় থেকেই শুরু হয়ে যায়। তারপরে 1871-এ জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। বিসমার্ক ছিলেন 19 শতকের সবচেয়ে ধুরন্ধর কূটনীতিবিদ। সমসাময়িক ইউরোপীয় রাজনীতি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা ছিল। তার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে প্রাশিয়ার সামরিক শক্তি ব্যতীত জার্মানির ঐক্য সম্ভব হবে না। সেই জন্য প্রধানমন্ত্রিত্ব লাভের সময় থেকেই তিনি প্রাশিয়াকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। বিসমার্ক বলতেন যে বক্তৃতা ও প্রস্তাব গ্রহণের মাধ্যমে বিশ্বের কোনো জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন লৌহকঠিন দৃঢ়তা ও তরবারির, অর্থাৎ রক্ত ও লৌহ নীতির কথা তিনি বলেছেন। প্রকৃতপক্ষে বিসমার্ক সামরিক শক্তির সাহায্যেই জার্মানির ঐক্য সম্পন্ন করেছিলেন এবং সেই জন্য তাকে পরপর 3টি যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল। স্লেজুইক ও হলস্টেন সমস্যা। স্লেজুইক ও হলস্টেন সমস্যাকে কেন্দ্র করে প্রথমে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ বেঁধে গিয়েছিল। বিসমার্ক যে জঙ্গিবাদী নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, ডেনমার্কের যুদ্ধ ছিল তার প্রথম পদক্ষেপ। স্লেজুইক ও হলস্টেন ছিল জার্মানির অন্তর্গত দুটি প্রদেশ। এই দুটি প্রদেশের উপর ডেনমার্কের প্রাধান্য বা রাজনৈতিক প্রভুত্ব আইনত স্বীকৃত ছিল। তার জোরে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজা চতুর্থ খ্রিস্টিয়ান ওই দুটি প্রদেশকে নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করে তার আধিপত্য সুপ্রতিষ্ঠিত করতে চাইলে প্রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বেঁধে গিয়েছিল। ডেনমার্কের বিরুদ্ধে বিসমার্ক লড়াই করতে নেমে অস্ট্রিয়াকে দলে টেনে নিয়েছিলেন। যদিও বিসমার্ক ক্ষণিকের জন্য ভোলেননি যে জার্মানির ঐক্যের পথে প্রধান বাধা ছিল অস্ট্রিয়া। যাই হোক, প্রাশিয়া ও অস্ট্রিয়ার যুগ্ম বাহিনীর কাছে ডেনমার্ক পরাজিত হলে রাজা চতুর্থ খ্রিস্টিয়ান ভিয়েনা চুক্তি 1864 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, তার দ্বারা ভিয়েনা চুক্তির দ্বারা স্লেজুইক ও হলস্টেন দুটি প্রদেশের উপরই ডেনমার্কের দাবি প্রত্যাহার করে নেন। কিন্তু মজার ব্যাপার হলো, তার অধিকার নিয়ে এবার প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে বিরোধ উপস্থিত হয়েছিল, অর্থাৎ এই দুইটি প্রদেশের অধিকার নিয়ে। 1865 খ্রিস্টাব্দে গেস্টিনের চুক্তি সই করে অস্ট্রিয়া এবং প্রাশিয়া সাময়িকভাবে তাদের বিরোধ মিটিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু বিসমার্ক অস্ট্রিয়াকে সমুচিত শিক্ষাদানের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন। পরবর্তী হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। জার্মানির ঐক্যের প্রধান শত্রু অস্ট্রিয়ার প্রতি বিসমার্কের মনোভাব কখনোই হৃদ্যতাপূর্ণ ছিল না, বরঞ্চ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবার আগে থেকেই তিনি বক্তৃতা ও চিঠিপত্রের মাধ্যমে একথাই প্রচার করতেন যে জার্মানিতে অস্ট্রিয়ার প্রভুত্বকে সব রকমভাবেই খারিজ করতে হবে। সুতরাং একথা নিঃসন্দেহ বলা যেতে পারে যে বিসমার্ক অস্ট্রিয়ার ওপর যে বিরূপ মনোভাব পোষণ করতেন, ডেনমার্কের সঙ্গে যুদ্ধের পরবর্তীকালে তার মাত্রা বৃদ্ধি পেয়েছিল মাত্র। যাই হোক, কূটকৌশলী বিসমার্ক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রথমেই অস্ট্রিয়াকে অপরাপর শক্তি থেকে বিচ্ছিন্ন করেছিলেন।
ভেনিসিয়া লাভের আশায় ইতালি বিসমার্কের পক্ষ অবলম্বন করেছিল, আর ফ্রান্স তৃতীয় নেপোলিয়নকে বিসমার্ক সামান্য প্রলোভনেই বশ করে নিয়েছিলেন। ইতিমধ্যে পোল্যান্ডের বিদ্রোহ দমনে রাশিয়াকে সমর্থন করে বিসমার্ক রাশিয়ার আস্থাভাজন হয়েছিলেন। এইভাবে বিসমার্ক কূটনীতিক চালে ফ্রান্স, ইটালি এবং রাশিয়াকে নিজের পক্ষে এনে অস্ট্রিয়াকে মিত্রহীন করে তুলেছিলেন। তারপর অতি সামান্য অজুহাত দেখিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছিলেন। 1866 খ্রিস্টাব্দতে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে যে স্যাডোয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয়, তাতে অস্ট্রিয়া সম্পূর্ণভাবে পরাজিত হয়ে প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। প্রাগের সন্ধির শর্ত অনুসারে জার্মানির রাষ্ট্রসংঘ অর্থাৎ জার্মান কনফেডারেশন থেকে অস্ট্রিয়া পদত্যাগ করে এবং উত্তর জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য বিলুপ্ত হয়। তাছাড়া এই সন্ধির দ্বারা ইটালি অস্ট্রিয়ার কাছ থেকে ভেনিসিয়া লাভ করেছিল। এর ফলে ইতালির ঐক্য আরও এক ধাপ এগিয়ে যায়। স্যাডোয়ার যুদ্ধে পরাজিত হওয়ায় অস্ট্রিয়াকে অবশ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হতে হয়নি। প্রাশিয়া অস্ট্রিয়ার এতটুকু রাজ্যও অধিকার করেনি, কেবল তাকে জার্মানির প্রাধান্য থেকে বঞ্চিত করা হয়েছিল। স্যাডোয়ার যুদ্ধ সাময়িকভাবে ইউরোপীয় রাজনীতিতে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছিল। এই যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয়ের ফলে মধ্য ইউরোপে রাজনৈতিক কেন্দ্রবিন্দু ভিয়েনা থেকে বার্লিনে স্থানান্তরিত হয়। দ্বিতীয়ত, এই যুদ্ধে জয়লাভ করায় প্রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তৃতীয়ত, ফরাসি সীমান্তে জার্মানির মতন শক্তিশালী দেশের উত্থান ফরাসি নিরাপত্তার পক্ষে খুবই বিপজ্জনক ছিল। সেই জন্য স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয় ফরাসিরা নিজেদেরই পরাজয় বলে মনে করে প্রতিশোধ গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ হয়। চতুর্থত, স্যাডোয়ার পরাজয়ের ফলে অস্ট্রিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে এবং দেশবাসীর মধ্যে তার প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তী হচ্ছে ফ্রান্স প্রাশিয়া সংঘর্ষের কারণ। স্যাডোয়ার যুদ্ধের ফলে উত্তর জার্মানি প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হলেও দক্ষিণ জার্মানির পৃথক অস্তিত্ব তখনও বজায় ছিল। তাছাড়া দক্ষিণ জার্মানি ফরাসি প্রভাবাধীন থাকায় জার্মানির ঐক্যের জন্য ফ্রান্স প্রাশিয়া যুদ্ধ ছিল অনিবার্য। স্যাডোয়ার যুদ্ধের পরবর্তীকালে ফরাসিবাসীর মধ্যে প্রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা প্রবল হয়ে উঠেছিল। এই রাজনৈতিক পরিস্থিতিতে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে বিরোধ চরমে ওঠে। স্পেনের সিংহাসন শূন্য হয়ে পড়লে স্পেনবাসী প্রাশিয়ার রাজবংশ হোয়েনজেলার্ন পরিবার সম্ভূত জনৈক লিওপোল্ডকে স্পেনের রাজপদ গ্রহণের আমন্ত্রণ জানায়। প্রাশিয়া এবং স্পেন একই রাজবংশের অধীনে হলে ইউরোপের শক্তিসাম্য বিনষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছিল। আবার প্রাশিয়ার শক্তিবৃদ্ধি ফ্রান্সের নিরাপত্তার পক্ষেও ছিল খুবই বিপজ্জনক। এমত অবস্থায় ফ্রান্স লিওপোল্ডের উপর প্রচণ্ড রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল। ফলে শেষ পর্যন্ত স্পেনবাসীর প্রস্তাবে লিওপোল্ড রাজি হননি। ফ্রান্স কিন্তু এতেও সন্তুষ্ট হতে পারেনি। ফ্রান্সের তদানীন্তন সম্রাট তথা নাপোলিও তখন প্রাশিয়ার রাজার কাছে কাউন্ট বেনিদিতি নামে জনৈক দূত প্রেরণ করেন। এই দৌত্যের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার সম্রাটের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করা যে তার রাজবংশের কেউ স্পেনের সিংহাসনের দাবিদার হবে না। পরেরটা এমস টেলিগ্রাম।
প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম সেই সময় এমসের স্বাস্থ্যনিবাসে বসবাস করছিলেন। তিনি ফ্রান্সের দাবি প্রত্যাখ্যান করেন এবং বেনিদিতিকে এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে অসম্মত হন। তবে বেনিদিতির প্রতি কোনো দুর্ব্যবহার তিনি করেননি। যাই হোক, প্রথম উইলিয়াম ঘটনাটির সম্পূর্ণ বিবরণ তার যোগে বা টেলিগ্রামে তিনি কী করেন, প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। এই তার বা টেলিগ্রাম এমস টেলিগ্রাম নামে খ্যাত। বিসমার্ক উদ্দেশ্যমূলকভাবে মূল টেলিগ্রামের কতগুলি শব্দ বাদ দিয়ে পরের দিন পত্রিকায় প্রকাশ করেন। বিসমার্ক টেলিগ্রামের মূল বক্তব্য থেকে কয়েকটি শব্দ বাদ দিয়ে বাকি অংশকে এমনভাবে সাজিয়েছিলেন যার ফলে টেলিগ্রামের অর্থ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। পত্রিকায় প্রকাশিত টেলিগ্রামের অর্থ এই রকম দাঁড়িয়েছিল যেন প্রাশিয়ার সম্রাট ফরাসি রাষ্ট্রদূত বেনিদিতিকে অপমানিত করেছেন। এতে ফরাসিবাসীর ধৈর্যচ্যুতি ঘটে এবং প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পক্ষে ফ্রান্স তীব্র জনমত সৃষ্টি করে। পরবর্তী সেডানের যুদ্ধ। 1870 খ্রিস্টাব্দের 15 জুলাই ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বিসমার্কের কূটনীতিরই জয় হয়েছিল। কারণ বিসমার্ক ফ্রান্সের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, তিনি কেবল সুযোগের অপেক্ষা করছিলেন। আক্রমণকারীরা ভূমিকা গ্রহণ করার ফলে ফ্রান্স এই যুদ্ধে কোনো ইউরোপীয় শক্তির সমর্থন লাভ করেনি। অপরদিকে প্রাশিয়া, ইটালি ও অস্ট্রিয়ার সহযোগিতায় ফ্রান্সের আক্রমণ প্রতিহত করতে অগ্রসর হয়। অপরদিকে প্রাশিয়া, ইটালি ও অস্ট্রিয়ার সহযোগিতায় ফ্রান্সের আক্রমণ প্রতিহত করতে অগ্রসর হয়। 1870 অনুষ্ঠিত ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে এই যুদ্ধ ইতিহাসে সেডানের যুদ্ধ নামে পরিচিত। এরপরে ফ্রাঙ্কফুর্টের সন্ধি হয়। সেটা সেডানের রণাঙ্গনে ফরাসি সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হলে ফ্রান্স অপমানজনক শর্তে প্রাশিয়ার সঙ্গে 1871 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। সন্ধির শর্ত অনুসারে ফ্রান্স প্রাশিয়াকে মেইন এবং আলসাস লোরেন ছেড়ে দেয় এবং ক্ষতিপূরণ বাবদ প্রচুর অর্থ দান করতে স্বীকৃত হয়। তাছাড়া ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ফ্রান্স একটি নির্দিষ্ট এলাকায় জার্মান সৈন্য মোতায়েন রাখতে স্বীকৃত হয়েছিল। এইভাবে অটো ফন বিসমার্ক 3টি যুদ্ধের দ্বারা জার্মানকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। 1871 18 জানুয়ারি প্রাশিয়ার রাজাকে জার্মানির সম্রাট বলে ঘোষণা করা হলে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। ঐক্যবদ্ধ জার্মানি অল্পদিনের মধ্যে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই সন্ধির দ্বারা ইটালীয় রোম পায় এবং বিসমার্কের দক্ষতার ফলে প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম কাইজার বলে ঘোষিত হয়। তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী